বাংলার নবজাগরণ চতুর্থ পর্ব। ভারতের চিত্ত সেদিন মনের অন্ন নূতন করে উৎপাদন করতে পারছিল না। তার ক্ষেত ভরা ছিল আগাছার সেই আজন্মার দিনে। রামমোহন রায় জন্মেছিলেন সত্যের ক্ষুধা নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় দ্বিতীয় খণ্ড। এই খণ্ডে আমরা রামমোহন রায়ের কলকাতায় স্থায়ীভাবে আসার পরে নবজাগরণের প্রাক্কালে তাঁর সর্বতোমুখী প্রয়াসের মাত্র ৩টি সংস্কার কর্মপ্রক্রিয়ার কথা আলোচনা করেছি। কলকাতার মানিকতলায় রামমোহন। মানিকতলায় যে বাড়িতে তিনি স্থায়ীভাবে বাস করেছিলেন সেই ঐতিহাসিক বাড়িতে বসেছে অনেক আসর। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তো আসতেনই, তাছাড়া যারা ভারত ভ্রমণে আসতেন তাদের মধ্যে প্রায় সবাই রামমোহনের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। যেমন এখানে এসেছেন ফিটস ক্লারেন্স আর্ল অফ মানস্টার, ফরাসি বৈজ্ঞানিক ভিক্টর জাকোমো, ইংরেজ মহিলা ফ্যানি পার্কস প্রভৃতি। এখান থেকেই রামমোহন প্রচার করেছেন একেশ্বরবাদ, সংগ্রাম করেছেন কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে, প্রতিবাদ জানিয়েছেন অশুভ চিন্তা ও কর্মের বিরুদ্ধে। এখান থেকেই তিনি শুনিয়েছেন বাংলা তথা ভারতবর্ষের তুর্যধ্বনি। কলকাতায় স্থায়ী অধিবাসী হয়েই তিনি ধর্ম ও সমাজ সংস্কারের কাজে মন দিলেন। কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে সমাজ, রাষ্ট্র, বাংলা ভাষা ও সাহিত্য প্রভৃতি সব বিষয়েই উন্নতি করবার চেষ্টা করেছিলেন। এগুলির মধ্যে ধর্ম সংক্রান্ত আন্দোলনই তিনি সবচাইতে প্রথম শুরু করেন। কলকাতা বাসের প্রায় প্রথম ৫ বছর ১৮১৫ সাল থেকে ১৮২০ রামমোহন একেশ্বরবাদী সনাতন হিন্দু শাস্ত্রের পুনরুদ্ধারে নিজেকে নিয়োগ করেছিলেন। ধর্ম সংস্কারের জন্য রামমোহন হিন্দু শাস্ত্র প্রচার, যেমন উপনিষদ অনুবাদ, পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র বিচার, আত্মীয় সভা স্থাপন করেছেন, তেমনি বাইবেলের অনুবাদ, খ্রিস্টীয় পাদ্রীদের সঙ্গে বাকযুদ্ধ, ইউনিটেরিয়ান কমিটি সংগঠন, অ্যাডাম সাহেবের উপাসনালয় প্রতিষ্ঠা প্রভৃতি কর্মযজ্ঞে তিনিই ছিলেন প্রধান কাণ্ডারি। অবশেষে এর জন্যই ১৮২৮ সালে ব্রহ্মসভা প্রতিষ্ঠা, তার মন্দির নির্মাণ, সেই মন্দির গৃহ দেখাশোনার জন্য ট্রাস্টি তৈরি করা এবং ১৮৩০ সালের জানুয়ারি মাসে ব্রহ্মপাশন প্রতিষ্ঠা। কোনো কাজে হাত দিয়ে তিনি পুরোপুরি শেষ না করে ছেড়ে দেননি। এখন প্রশ্ন, কেন তিনি ধর্ম আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছিলেন? এর উত্তর হলো, রামমোহন রায় হিন্দু সমাজের মধ্যযুগীয় গোঁড়ামি, কুপমণ্ডূকতা, রক্ষণশীলতা ও অমানবিক কুসংস্কারের বিরুদ্ধে আধুনিকতার অভিমুখ ঘোরাতে চেয়েছিলেন। এই সংস্কারের জন্য তিনি ধর্মশাস্ত্রের সাহায্য নিয়েছিলেন। সাধারণ মানুষকে বোঝাবার জন্য ওই ধর্মকে ব্যবহার করতে হয়েছিল তাঁকে। ধর্মের চেয়ে তার কাছে আপন ছিল মানুষ। এই ধর্মশাস্ত্রের সাহায্যে তিনি সমাজ সংস্কারের আন্দোলন করেছিলেন। এ বিষয়ে পরে আমরা আরো আলোচনা করব। সংস্কৃত ভাষায় লেখা হিন্দু ধর্ম ও শাস্ত্রের বিষয়ে অসামান্য অধিকার ছিল রামমোহনের, তাই তিনি ছিলেন দুর্দান্ত বৈদান্তিক পণ্ডিত। আবার গ্রিক ভাষা শিক্ষা নিয়ে সেই ভাষাতে লেখা নূতন বাইবেলের মূল খ্রিস্ট মন্ত্র এবং হিব্রু শিক্ষা নিয়ে প্রাচীন বাইবেলের মূল মন্ত্র পাঠ করেছিলেন। তাই খ্রিস্ট ধর্ম সম্পর্কেও তার পাণ্ডিত্য এতটাই গভীর ছিল যে তার ধারে কাছে অনেক শিক্ষিত খ্রিস্ট ধর্মের পাদ্রীরাও পেরে উঠত না। অন্যদিকে ইসলাম ধর্মের ঐতিহ্যে, বিশেষ করে আরবি ভাষায় তার দখল এত বেশি ছিল যে তিনি মুসলমানদের কাছে ছিলেন জবরদস্ত মৌলভী। কিন্তু রামমোহন সেই সব শাস্ত্রের চেয়ে অনেক বড় মাপের মানুষ ছিলেন। হিন্দু শাস্ত্র প্রচার। কলকাতায় আসবার অল্প দিনের মধ্যেই রামমোহন বেদান্ত ও উপনিষদের অনুবাদে হাত দেন। তা না করলে সাধারণ মানুষকে কেবল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ব্যাখ্যার উপর নির্ভর করতে হতো। সে সময়ে বাংলাদেশে বেদ, উপনিষদ প্রভৃতি চর্চা প্রায় ছিল না বললেই চলে। রামমোহন নূতন করে বেদান্ত চর্চার সূত্রপাত করেন। ১৮১৫ সালেই প্রকাশিত হয় তার বেদান্ত গ্রন্থ। শঙ্করের মূল ভাষ্য অনুসরণ করে বাংলা ভাষায় এটাই বেদান্তের প্রথম ব্যাখ্যা। রামমোহনের বেদান্ত গ্রন্থ প্রকাশের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের মধ্যে যা সত্য, যা শাশ্বত, তাই প্রচার করা। সেই কথাই তিনি দেশবাসীকে বোঝাতে চেয়েছিলেন। কিন্তু বেদান্ত গ্রন্থ অনুবাদ করে তার মনে হয়েছিল এত বড় ও কঠিন গ্রন্থ পাঠ করে
তার প্রকৃত অর্থ সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবে না। তাই তিনি বেদান্তের সার সংকলন করে ওই বছরই প্রকাশ করলেন বেদান্ত সার। এটি বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই তিনি অনুবাদ করেন। এটি সাধারণ পাঠকদের জন্য 22 পৃষ্ঠার একটি পুস্তিকা। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার প্রকাশের পরই রক্ষণশীল হিন্দুরা প্রকাশ্যে রামমোহনের বিরুদ্ধে খড়গহস্ত হলেন। তাদের মতে বেদান্ত উপনিষদ পড়া একমাত্র ব্রাহ্মণদেরই অধিকার। অব্রাহ্মণদের জন্য বেদান্ত পাঠ অনৈতিক ও অধর্মের কাজ। বেদান্ত ও বেদান্ত সার উভয় গ্রন্থই রামমোহন নিজের অর্থে দেশের মানুষকে বিনামূল্যে বিতরণ করেন। কিন্তু সবার মধ্যে এই বাণী প্রচার সম্ভব হলো না, বিশেষ করে কলকাতার এক বিশাল সংখ্যক ইংরেজি জানা মানুষদের মধ্যে। তাদের জন্য রামমোহন ইংরেজি অনুবাদের প্রয়োজন মনে করেন। 1816 সালের প্রথম দিকে প্রকাশিত হয় তাঁর বেদান্ত সার গ্রন্থের ইংরেজি অনুবাদ। ইংরেজি অনুবাদ প্রকাশিত হলে গভর্নমেন্ট গেজেটে দুটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল। প্রথমটি 1816 সালের 1 ফেব্রুয়ারি ও দ্বিতীয়টি পরের সপ্তাহে 8 ফেব্রুয়ারি। গভর্নমেন্ট গেজেটের প্রথম বিজ্ঞপ্তিতে একটা ছোট মন্তব্য সমেত বেদান্ত সারের ভূমিকা ছাপা হয়েছিল। এই ভূমিকা পাঠে ইংরেজি জানা মানুষদের মধ্যে এত কৌতূহল তৈরি হয়েছিল যে পরের বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বেদান্ত সার গ্রন্থটি ছাপা হয়েছিল। সাধারণ ইংরেজদের মধ্যে এই ক্রমবর্ধমান কৌতূহল রামমোহনের পরিচয়কে ভারতের সীমা ছাড়িয়ে পৌঁছে দিয়েছিল সুদূর ইংল্যান্ডে। তারপর অন্য ইতিহাস। 1817 সালে বেদান্ত সারের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় লন্ডন থেকে। ভূমিকা লিখেছেন জন ডিগবি, যার কথা আমরা আগের খণ্ডে আলোচনা করেছি। ওই বৎসরই এই গ্রন্থটি জার্মান ভাষায় আউফ্লোসাং ডেস ভেদান্ত জেনা 1817 সালে প্রকাশিত হয়েছিল। বেদান্ত গ্রন্থর ভূমিকায় রামমোহন বেদান্ত নির্ভর ব্রহ্ম বিষয়ক বক্তব্যকে প্রকৃত সত্য বলেছেন। বেদান্ত রচনার পরে রচিত পুরাণ গ্রন্থ থেকে নেওয়া যেসব বক্তব্য তা কাল্পনিকতায় পূর্ণ বলে তিনি মনে করতেন। রামমোহনের মতে পরমেশ্বরের স্বরূপ না জানা গেলেও তিনি বাক্য ও মনের অগোচর হলেও তার উপাসনায় বিধেয়। তিনিই জগতের স্রষ্টা, তিনিই সর্বশক্তিমান, তার উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা। রামমোহনের বেদান্তের অনুবাদে রক্ষণশীল হিন্দু পণ্ডিতেরা বিক্ষুব্ধ হন। তারা আপত্তি জানান, বেদ বেদান্তের অনুবাদ করাও যেমন পাপ, তেমন শোনাও পাপ, শূদ্ররা শুনলে পাতক হয়। এর উত্তরে রামমোহন বলেন, শ্রুতি স্মৃতি পুরাণ মহাভারত প্রভৃতি গ্রন্থ তো অধ্যাপকরা ছাত্রদের পড়ান এবং তাঁরাও ব্যাখ্যা শোনেন, এতে কি পাপ হয় না? কিন্তু পৌত্তলিকতার বিরুদ্ধে রামমোহনের এইসব লেখা হিন্দু সমাজ কিছুতেই মেনে নিতে পারছিল না। বিরুদ্ধবাদীদের প্রতিঘাত নানা দিক থেকে রামমোহনের উপরে এসে পড়েছিল, কিন্তু রামমোহন তাতেই দমে গেলেন না। এবার তিনি অন্যান্য উপনিষদ গ্রন্থের অনুবাদে হাত দেন। 1816 সাল থেকে 1819 সালের মধ্যে একে একে ঈশোপনিষদ 1816, তলবকার বা কেনোপনিষদ 1816, কঠোপনিষদ 1817, মান্ডুক্যোপনিষদ 1817 এবং মুন্ডুকোপনিষদ 1819 অনুবাদ শেষ করেন। 1819 সালের মধ্যে তিনি মান্ডুক্যোপনিষদ ছাড়া বাকি 4টির ইংরেজি অনুবাদও করেন। বাংলা ও ইংরেজিতে এই প্রথম উপনিষদের অনুবাদ। পণ্ডিত ঈশানচন্দ্র রায় রামমোহনের উপনিষদ অনুবাদ প্রসঙ্গে লিখেছেন, যাহারা বেদকে মান্য করেন তাহারা সতই উপনিষদকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করেন, কারণ তাহারা জানেন উপনিষদই বেদান্ত, অর্থাৎ বেদের শিরোভাগ। আর যাহারা বেদকে মানেন না তাহারাও উপনিষদকে মান্য করেন, কারণ তাহারা জানেন যে ভারতীয় সাধনার শেষ কথা উপনিষদেই পাওয়া যায়। রামমোহনও উপনিষদকেই সমস্ত অন্তর দিয়া গ্রহণ করিয়াছিলেন। এবার আমরা আলোচনা করব আত্মীয় সভা সম্পর্কে। রংপুরে রামমোহন যখন ছিলেন তখন তাকে কেন্দ্র করে যে সভা বসত সেখানে একটা ছোটখাটো গোষ্ঠী গড়ে উঠেছিল, কিন্তু রংপুর ছেড়ে কলকাতায় যখন এলেন তখন তার নতুন পরিবেশে মনে হলো এখানেও একটা গোষ্ঠী গড়ে তোলা প্রয়োজন। 1815 সাল অথবা 1814 সালে তার মানিকতলার বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। তারপর অন্যান্য সভ্যদের বাসাতেও এই সভার আয়োজন হতো। আগেই দেখেছি
রামমোহন নিজে যথেষ্ট ধনী, তার উপরে তাঁর বৈষয়িক বুদ্ধি ও পাণ্ডিত্যে কলকাতার অনেকেই আকৃষ্ট হয়েছিলেন। তাঁরা প্রায় সকলেই কলকাতার গণ্যমান্য মানুষ। এদের মধ্যে গোপীমোহন ঠাকুর, বৃন্দাবন মিত্র, ব্রজমোহন মজুমদার, নীলরতন হালদার, দ্বারকানাথ ঠাকুর, নন্দকিশোর বসু প্রভৃতি উল্লেখযোগ্য। আত্মীয় সভার মুখ্য উদ্দেশ্য বেদ বেদান্ত চর্চা হলেও সেই যুগের নানা জরুরি সমস্যাও আলোচিত হতো এখানে। বিনয় ঘোষ তাঁর বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থে জানিয়েছেন যে আত্মীয় সভা প্রধানত ধর্মতত্ত্ব নিয়ে আলোচনার জন্য গঠিত হলেও এই সভায় সামাজিক সমস্যা নিয়েও আলোচনা হতো। আত্মীয় সভার প্রধান প্রধান পর্ব আলোচনার জন্য অধিবেশন বসত দিনে। সভার কার্যনির্বাহক ছিলেন বৈকুণ্ঠনাথ বন্দ্যোপাধ্যায়। বেদ পাঠ ও তার ব্যাখ্যা এবং শাস্ত্র আলোচনা ছিল প্রধান অঙ্গ। শিবপ্রসাদ মিশ্র নামে একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ বেদ পাঠ করতেন। সব শেষে হতো ব্রহ্মসঙ্গীত। পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র বিচার। এই পর্যায়ে আমরা রামমোহনকে বিভিন্ন সময়ে পণ্ডিতদের সঙ্গে যেসব তর্কের সম্মুখীন হতে হয় তার কয়েকটি কথা আলোচনা করব। যেমন 1816 সালে উৎসবানন্দ বিদ্যাবাগীশের সঙ্গে রামমোহনের বিতর্ক। উৎসবানন্দ ছিলেন বৈষ্ণব পণ্ডিত। রামমোহনের নিরাকার ব্রহ্মবাদ তার ধর্মীয় বোধে আঘাত করেছিল, তাই তিনি রামমোহনকে বিতর্কে আহ্বান করেন। এই বিতর্কে রামমোহনের কাছে নতি স্বীকার করে উৎসবানন্দ পরে আত্মীয় সভায় যোগ দেন। তিনি ব্রাহ্ম সমাজে রামচন্দ্র বিদ্যাবাগীশের সহকারী আচার্য রূপে কাজ করেছিলেন। আরেকটি তর্কযুদ্ধ হলো বড়বাজারের বিহারীলাল চৌবের বাড়িতে আত্মীয় সভার এক বিশেষ অধিবেশনে 1819 সালে। এখানে বিখ্যাত মাদ্রাজি পণ্ডিত সুব্রহ্মণ্য শাস্ত্রী রামমোহনকে তর্কযুদ্ধে ডাকেন। ঘোর তর্কযুদ্ধে রামমোহন সুব্রহ্মণ্য শাস্ত্রীকে পরাজিত করেন। এই বিতর্ক দুটির বিবরণ সংস্কৃত ভাষা ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। হিন্দু পণ্ডিতরা তাকে বারবার আক্রমণ করেছেন, কিন্তু রামমোহন ঠান্ডাভাবে ক্ষুরধার যুক্তি দিয়ে তাদের মত খণ্ডন করেছেন। তাঁর সহনশীলতাও ছিল অসামান্য। রামমোহন তার শিষ্য চন্দ্রশেখর দেবকে একসময় বলেছিলেন, তর্ক বিতর্কের সময় প্রতিপক্ষের মত ও ভাবকে শ্রদ্ধা করা উচিত। শঙ্কর শাস্ত্রী নামে মাদ্রাজ গভর্নমেন্ট কলেজের এক শিক্ষক রামমোহনের মতের বিরুদ্ধে একটি চিঠি প্রকাশ করে রামমোহনের ধর্মমতের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। শাস্ত্রীর মতে সমাজে সব মানুষেরই প্রতিমূর্তি পূজার ব্যবস্থা আছে। রামমোহন তাঁর উত্তরে বলেন, এ ধারণা ভুল। যারা নিরাকার পরমেশ্বরের ধ্যান ধারণা করতে অক্ষম, কেবলমাত্র তাদের জন্যই মূর্তি পূজার ব্যবস্থা। বিশ্বের সব জাতির মধ্যে মূর্তি পূজা প্রচলিত নেই। তাঁর প্রশ্ন ছিল, তুরস্ক ও আরব দেশের উচ্চতম শ্রেণী থেকে নিম্নতম শ্রেণী পর্যন্ত মুসলমানরা, ইউরোপের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা, কবির ও নানকের অনেক শিষ্য মূর্তি ছাড়াই কিভাবে তাহলে পরমেশ্বরের পূজা করে? এই সব উত্তর দেবার জন্য তিনি রচনা করেন এ ডিফেন্স অফ হিন্দু থিজম নামে একটি ছোট পুস্তিকা 1817 সালে। এটি রামমোহনের ইংরেজিতে প্রথম মৌলিক রচনা। আবার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নামে ফোর্ট উইলিয়াম কলেজের এক পণ্ডিত রামমোহনের মতবাদকে আক্রমণ করে প্রকাশ করেন বেদান্ত চন্দ্রিকা ও তার ইংরেজি অনুবাদ। রামমোহন তার উত্তরে লেখেন ভট্টাচার্যের সহিত বিচার। এই বাংলা গ্রন্থের ইংরেজি অনুবাদ হলো এ সেকেন্ড ডিফেন্স অব দি মনোথিস্টিক সিস্টেম অব দি ভেদাস। এই ছোট পুস্তিকাতেও তিনি শাস্ত্রের উদাহরণ দিয়ে পৌত্তলিকতা ও বহু বিগ্রহ পূজার সরাসরি বিরোধিতা করেছেন। এই সময়কালে তাঁর ধর্মচিন্তা নিয়ে আর যেসব বিতর্ক হয় সে সম্বন্ধে তিনি আরো দুটি পুস্তিকা প্রকাশ করেন। এগুলি হলো গোস্বামীর সহিত বিচার 1818 সালে এবং কবিতাকারের সহিত বিচার 1820। এছাড়াও সনাতন হিন্দু শাস্ত্র অবলম্বনে লেখেন গায়ত্রীর অর্থ 1818 এবং শঙ্করাচার্যের অনুবাদ গ্রন্থ আত্মানাত্ম বিবেক 1819। আমরা রামমোহনের দ্বিতীয় পর্বটি শেষ করব রামমোহনের নিজের লেখা সংক্ষিপ্ত জীবনী থেকে নেওয়া একটি উক্তি দিয়ে। আমার সমস্ত তর্ক বিতর্কে আমি কখনো হিন্দু ধর্মকে আক্রমণ করি নাই। উক্ত নামে যে বিকৃত ধর্ম এক্ষণে প্রচলিত, তাহাই আমার আক্রমণের বিষয় ছিল।
আমি ইহাই প্রদর্শন করিতে চেষ্টা করিয়াছিলাম যে, ব্রাহ্মণদিগের পৌত্তলিকতা, তাঁহাদিগের পূর্বপুরুষদিগের আচরণের ও যে সকল শাস্ত্রকে তাঁহারা শ্রদ্ধা করেন ও যদনুসারে তাঁহারা চলেন বলিয়া স্বীকার করেন, তাহার মতবিরুদ্ধ। রামমোহন সিরিজের দ্বিতীয় পর্ব সমাপ্ত।